গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আমাদের আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা লাল বানু। খবর দিল এসে ওপাড়ার শেখেদের বাড়ির হামিদ। কাদেরের সঙ্গে সেও কলকাতায় গিয়েছিল ছাতা সারার কাজে। কাজকর্ম তেমন সুবিধা না হওয়ায় হামিদ কিছুদিন পরেই ফিরে এসেছে, কিন্তু কাদের আর ফেরেনি। সে যুদ্ধের কাজ নিয়ে চলে গেছে। হামিদ অনেক অনুরোধ উপরোধ করেছিল যাতে এসব কাজে সে না যায়, কিন্তু কাদেরের গোঁ তো সকলেরই জানা আছে। সে কি কারো কথা শোনার পাত্র? কোথায় কিরকমের কাজ, কত মাইনে, এসব বৃত্তান্ত কিছুই হামিদ জানে না। না বললে সে জানবে কি করে? সে তো আর মানুষের মনের কথা গুণে বার করতে পারে না। কাদের কেবল বলেছে, ভাইকে গিয়ে বলিস সে যুদ্ধে চলে গিয়েছে। সে খুব খুশি হবে শুনলে। কাদেরের বড় ভাই ইব্রাহিম হুঁকা টানতে টানতে গম্ভীরভাবে সব বিবরণ শুনছিল। শেষের কথাটা শুনে হঠাৎ এবার হেসে বলল, তাহলে তাই বল হামিদ, তোর দোস্ত আমাকে ভয় দেখিয়ে বাহাদুরি নেওয়ার জন্যই কথাগুলো বলেছে। কলকাতাতেই কোথাও গা ঢাকা দিয়ে বলে পাঠিয়েছে যুদ্ধে গেছে। সেপাই বানাবার আর লোক পায়নি সরকার। এই ব্যাখ্যায় সকলের মুখে একটু তৃপ্তির আভাস দেখা দিল। কাদেরের মা সামনে কাঠের মতো দাঁড়িয়েছিল। এতক্ষণ তার মুখ দিয়ে আর বাং নিষ্পত্তি হয়নি। এবার সেও একটু হাসল। বাপ রে বাপ, তুই আমার প্রাণ চমকে দিয়েছিলি হামিদ। এমন সর্বনেশে তামাশাও মানুষ করে, আর আমি কি তোর ঠাট্টা তামাশার পাত্র? এবার বল দেখি, কবে আসছে সে? আর খরচ কিছু পাঠিয়েছে তোর সঙ্গে? কাদেরের বউ লালবানুও বেড়ার আড়ালে উৎকর্ণ হয়ে আছে। শেষের কথাগুলো জানবার আগ্রহ তারও কম নয়। হামিদ বুক পকেট থেকে ছোট একটি চামড়ার মনিব্যাগ বার করল। তারপর ভেতর থেকে একখানা 5 টাকার নোট বার করে কাদেরের মার হাতে দিয়ে বলল, হ্যাঁ, এই নাও খরচ। কিন্তু মোট খাকির পোশাক পরে পল্টনের দলের সঙ্গে কাদেরকে চলে যেতে আমি সচক্ষে দেখেছি। বিশ্বাস করো আর নাই করো, সে তোমাদের খুশি। ভালো কথা, তার পরনের জামা কাপড়ও সে আমার সঙ্গে পাঠিয়ে দিয়েছে। পুঁটলিটা আনতে ভুলে গেছি। ইব্রাহিমের দিকে তাকিয়ে তারপর কাদের বলল, ভাই সাহেব, বিকালের দিকে বেড়াতে বেড়াতে গিয়ে আপনি না হয় নিয়ে আসবেন জিনিসগুলো। কাদের বলেছে এসবে আমার আর কাজ নেই হামিদ। ওগুলো মা আর তোর ভাবি সাহেবকে দিস, কাঁথা টাথা সেলাই করবে। আমার আর কিছুর অভাব নেই। খোরাক, পোশাক, শোয়ার বিছানা পর্যন্ত সরকারের খরচে। কাদেরের মা এবার হাউমাউ করে কেঁদে উঠল এবং বড় ছেলের দিকে তাকিয়ে বলল, তোদের জন্যই এমন হলো। তোর আর তোর বউয়ের জ্বালা যন্ত্রণায় টিকতে না পেরেই বাচ্চা আমার মরতে গেছে। দুঃখ কারুরই কম হয়নি, কিন্তু এমন অযথা অপবাদও মানুষের শরীরে সয় না। ইব্রাহিম থামে হুঁকোটা ঠেস দিয়ে রেখে ক্রুদ্ধ কণ্ঠে জবাব দিল, তোমার ছেলে কি আমাদের খেত না আমাদের পড়ত যে আমরা তাকে জ্বালা যন্ত্রণা দিয়ে দেশ ছাড়া করতে যাব? ভারী স্বার্থ আমাদের তাতে। গিয়ে যদি সে থাকেই তো আর কারো জ্বালায় নয়, তোমার ওই স্বাদের ছোট বউয়ের দাপটেই বেরিয়েছে। এক সন্ধ্যায় এক মুঠো ভাত কম পড়লে যে ঘরের মাটি খুঁড়ে তোলে, তার জন্যে গেছে। মিথ্যে পরের ঘাড়ে দোষ চাপালে হবে কি করে? আসল গোড়া ঘর তো তোমার ঘরের মধ্যেই। সে তুমি দেখতে পাবে কেন? আজকাল ছোট বউ আর তার বাপ মেসের খাই হলো তোমার মস্ত কুটুম। ওর ঝাড় শুদ্ধ বদমাস। ওদের চিনতে কি আর আমার বাকি আছে? মার এক চোখামি ইদানিং ইব্রাহিমের সহ্যের সীমা ছাড়িয়েছিল। কাদেরের মতো অমন আহ্লাদে কথাবার্তা মার সঙ্গে সে বলে না বটে, কিন্তু ভাগের ভাগ বছরের 6 মাস মাকে সেও তো খেতে দেয়। কিন্তু এমন এক চোখমি মার যে তার ঘরেও যখন খায় তখনও ফুরসত পেলেই কাজকর্ম করে কাদেরের ঘরে গিয়ে।
তার ভাত বেড়ে দেয়, ছেঁড়া লুঙ্গি সেলাই করতে বসে, যত্ন করে চুল বেঁধে দেয় ছোট বউয়ের। এদিকে এতগুলো ছেলে মেয়ে নিয়ে তার বউ মরল কি বাঁচল সে খোঁজে তার দরকার নেই। যেন কাদেরই তার একমাত্র ছেলে, আর সব জলে ভেসে এসেছে। ঘরের ভেতর থেকে লালবানুও মৃদু অথচ দৃঢ় কণ্ঠে জবাব দিল, নিজের মার নামে যার যা খুশি বলুক, কিন্তু তার বাপের বিরুদ্ধে কেউ যেন টু শব্দ না করে। মেছের সর্দারের নামে এখনও বাঘে গরুতে এক ঘাটে জল খায়, এইসব কথা তার কানে উঠলে রক্ষা থাকবে না। ইব্রাহিমও জবাব দিল, অমন হাজার মেছের সর্দারকে সে এক হাটে কিনে আরেক হাটে বেচতে পারে। সুতরাং সম্বন্ধটা পূর্ববৎ রেশারেশির ভেতর দিয়েই চলতে লাগল। কাদের বাড়ি নেই বলে বাড়ির একগাছা কুটো ইব্রাহিম বেশি নেবে তার জো নেই। দুই শাশুড়ি বউ অনুক্ষণ সর্বদিকে সজাগ দৃষ্টি রেখেছে। আর ইব্রাহিমের মনে হয় ছোট বউ লালবানু যেন কাদেরের চেয়েও এক কাঠি বাড়া। ভাই বলে যদিবা একটু আধটু মায়া মমতা ছিল কাদেরের মনে, লালবানুর তাও নেই। ইব্রাহিম আর তার বউ আর তার ছেলেমেয়ের সঙ্গে কথায় কথায় ঝগড়াঝাটি করেই তার আনন্দ। ইতিমধ্যে মেসের সর্দার এসে মেয়েকে নিয়ে যেতে চেয়েছিল। জামাই যখন চলেই গেছে তখন আর তোর এখানে থেকে কষ্ট পাওয়ার দরকার কি? আর যাই হোক, আমার ওখানে ভাত কাপড়ের তো তোর আর অভাব হবে না। কিন্তু লালবানু কিছুতেই যায়নি। গেলে নাকি শাশুড়ির চোখে ধুলো দিয়ে সব তার ভাসুর লুটে পুটে নেবে। এক গাছ কুটোও আর লালবানুদের অবশিষ্ট থাকবে না। এসব কথা কানে যাওয়ায় ইব্রাহিম বলে, মেসের সর্দারেরই তো ঝাড়, ওর প্রবৃত্তি এমন ছোট হবে না তো কার হবে? আসলে লোকে যে ওদের সপক্ষে কথা বলে সে ওর মুখ দেখে, কিন্তু তারা তো জানে না ও একেবারে পাকা ধেনো লঙ্কা। দেখতে বেশ ছোটখাটো আর খুবসুরত, কিন্তু ভেতরে একেবারে বিষ। কিন্তু ধেনো লঙ্কার ঝালও যেন ঝিমিয়ে এলো। 2 মাস হলো কাদের বাড়ি থেকে বেরিয়েছে। এর মধ্যে না এলো কোনো খরচপত্র, না এলো একখানা চিঠি। কি হলো কাদেরের? এদিকে ঘটি বাটি যা ছিল সব কাজী বাড়িতে বাঁধা পড়েছে, আর বাঁধা দেওয়ারও কিছু নেই। গরুর দুধ রোজ দিয়ে যা 2-4 আনা পাওয়া যেত তাও বন্ধ হবার জো হয়েছে। গরুর মুখে খড়কুটো পড়লে তো দুধ হবে। ইব্রাহিম ইতিমধ্যে একবার প্রস্তাব করে, না খাইয়ে খাইয়ে গরুটাকে তোরা মেরে ফেলল। এর চেয়ে ইব্রাহিমকে তারা গরুটা দিয়ে দিলেই পারে, সে 11 টাকা পর্যন্ত দিতে পারে। ওই হাড় বের করা মরা গরু এর চেয়ে বেশি দামে আর কে কিনবে? লালবানু বলে, না কেনে না কিনুক, বিলিয়ে দেব মানুষকে, তবু ওদের দেব না। খাওয়ার কষ্টের চেয়ে বড় আর কিছু নেই। কাদেরের মাও এখন এ কাজে ও কাজে বড় ছেলে ইব্রাহিমের ঘরে যায়, কাজকর্ম করে দিয়ে 2-1 বার খেয়েও আসে। তার ইচ্ছা লালবানু এবার বাপের বাড়ি চলে যাক। আর কেন? মুখ ফুটে বউকে সেদিন বলেই বসল ইব্রাহিমের মা, এখানে থেকে কেন মিছিমিছি শুকিয়ে মরছিস বউ? তার চেয়ে তুই চলে যা সেখানে। সর্দার যখন এত করে বলছে, তোর কষ্ট আর আমি চোখে দেখতে পারি না। লালবানু তীক্ষ্ণ হেসে জবাব দিয়েছে, বেশ তো, মাস কয়েক বড় ছেলের ঘরে গিয়ে এখন থাকো না, তাহলে আর এসব দেখতে হবে না। লুকিয়ে লুকিয়ে তো যাচ্ছই, এবার বিছানা পাটি নিয়ে বলে কয়েই যাও। তাছাড়া পালা তো এখন ওদেরই। মেয়ে মানুষ হয়ে আমি কি তোমাকে সারা বছর ধরে পুষব? শাশুড়ি বিস্ময়ে ও বেদনায় নির্বাক হয়ে গেছে। মেসের আবার একদিন এসে মেয়েকে বলল, আমার এমন সাধ্য নেই যে সংসার থেকে কিছু তুলে এনে আলাদা করে তোকে দিই, কিন্তু তুই যদি ওখানে যাস 5 জনের সঙ্গে তোরও চলে যাবে। লালবানু বলল, তোমার অবস্থা তো আমি জানি বাজান, দেখি আরও 2-4 দিন। কিন্তু 2-4 দিনের জায়গায় 2 সপ্তাহ গড়িয়ে গেল, তবু কাদেরের কোনো খবর এলো না। নিশ্চয়ই সে আর বেঁচে নেই। ইব্রাহিমের বড় মেয়ে ফতেমা এসে বলল, চাচি মাটিতে উপুড় হয়ে কাঁদছে বাজান, দেখে এলাম। ইব্রাহিমের মনও চঞ্চল হয়ে উঠল, কিন্তু মুখে মেয়েকে ধমক দিয়ে বলল, যা এখান থেকে, কাঁদলে করব কি? ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে
ইব্রাহিম আরেকবার দক্ষিণ পাড়ায় ডাকঘরের দিকে চলল। এতদিন পরে লালবানুর নামে খামে চিঠি এসেছে। বাড়ি আসা পর্যন্ত আর সবুর সয়নি ইব্রাহিমের। ডাকঘর থেকে বেরিয়েই চিঠির মোড়ক ছিঁড়ে ফেলে সাহাদের একটি ছেলেকে দিয়ে সে চিঠি ইব্রাহিম পড়িয়ে শুনেছে। তার মতো কাদেরও নিরক্ষর। নিজে সে নিশ্চয়ই লিখতে পারেনি, কোনো বাবু ভূঁইয়াকে ধরে টরে লিখিয়ে থাকবে। সব বইয়ের ভাষা আর কেবল ভালোবাসার কথা। আর কিছু বুঝতে না পারলেও এটুকু ইব্রাহিম বেশ বুঝতে পেরেছে। ইব্রাহিমের নামগন্ধও সে চিঠির মধ্যে নেই। শেষে আছে 20 টাকা স্ত্রীর নামে কাদের মনি অর্ডার করে পাঠিয়েছে, 2-1 দিনের মধ্যে সে টাকাটা লালবানু নিশ্চয়ই পাবে। না পেয়ে থাকলে যেন সে জানায়, সরকার থেকে তার সমুচিত ব্যবস্থা হবে। ইব্রাহিমের মুখে চিঠির সারাংশ শুনে তার মা কিংবা লালবানু কারো তৃপ্তি হল না। লালবানু তো চোটেই লাল, তার নামে চিঠি কেন অন্যে খুলে পড়বে? থানায় যদি সে কথা জানায় তবে ইচ্ছা করলে জেলে দিতে পারে সে ইব্রাহিমকে। মেসের সর্দারের মেয়ে হয়ে মামলা মোকদ্দমার সমস্ত কানুন তার কণ্ঠস্থ। কাদেরের মা আর থাকতে না পেরে বলল, দে দেখি বউ চিঠিখানা, আমি একবার ভূঁইয়াদের গোবিন্দকে দিয়ে পড়িয়ে শুনি। লালবানু বলল, কথা শোনো, আমার স্বামীর লেখা চিঠি আমি এখন হাটে বাজারে পাঠাই পড়বার জন্যে। এ কি তোমার কাছে লিখেছে যে 10 জনকে দিয়ে তা পড়ানো যাবে? এরপর গলা নামিয়ে লালবানু আস্তে আস্তে বলল, তার চেয়ে ছোট ভূঁইয়াকে এখানে ডেকে নিয়ে এসো না। চিঠিটা এখানে বসে পড়লে আমিও শুনব, তুমিও শুনবে। খান কয়েক বাড়ি উত্তরে বসেদের ছোট ছেলে গোবিন্দ আছে বাড়িতে। চিঠিপত্র দলিল দস্তাবেজ দেখাতে হলে লোকে তার কাছেই যায়। গোবিন্দেরও এই সময় বাড়ি থাকবার কথা নয়। কলকাতায় সে কলেজে পড়ে। হঠাৎ একদিন গলা দিয়ে খানিকটা রক্ত পড়ায় তার অন্যান্য ভাইয়েরা ওষুধপত্র দিয়ে ডাক্তারের পরামর্শে তাকে দেশেই পাঠিয়ে দিয়েছে। বাড়িতে থাকেন গোবিন্দের মা, বাবা আর ছোট পিসি। বাবা মাইল 3 দূরে এক গঞ্জে জমিদারের সেরেস্তায় কাজ করেন। সকালে বেরোন, ফেরেন রাত্রে। বইপত্র নিয়ে গোবিন্দ একা একা দিন কাটায়। কাদেরের মার অনুরোধে তাকে আসতে হলো লালবানুর চিঠি পড়ে দিতে। গোবিন্দ অবশ্য আপত্তি করেছিল। তোমার বউয়ের কাছে লেখা আমি কি করে পড়ব কাদেরের মা? তাতে দোষ কি বাপজান, না হলে কাকে দিয়ে পড়াবো? আপনি আর আপত্তি করবেন না ছোট কর্তা। এই 3 মাস পরে কাদেরের চিঠি এসেছে। বউটা তো একেবারে পাগল হবার জো হয়েছিল। বাড়িতে কাদেরের অংশের ভিতর বার অবশ্য প্রায় একই। একখানা মাত্র ঘর, সনের ছাউনি, চারিদিকে পাকাটির বেড়া। সামনে একটু বারান্দার মতো আছে। সেখানে তাকে নিয়ে এসে কাদেরের মা বলল, ছোট জলচৌকিখানা আমার হাতে দে তো বউ, কর্তাকে বসতে দিই। গোবিন্দ বলল, না না, জলচৌকির আর দরকার নেই, এমনিতেই হবে। কিন্তু ততক্ষণে জলচৌকি আর চিঠি 2 এসে পৌঁছেছে। চৌকিখানা পেতে দিতে দিতে কাদেরের মা বলল, এইখানা আমার কাদের নিজের হাতে তৈরি করেছে ছোট কর্তা। শয়তানের সব বিদ্যে জানা। বলেছিল, মা এর ওপর বসে খুঁটিতে হেলান দিয়ে দিব্যি বাবুদের মতো করে আরাম করে তামুক টানব। কাদেরের মায়ের চোখে জল এলো। তারপর চোখ মুছে সে বলল, ভালো কথা, আপনারে তামুক এনে দেব ছোট কর্তা? আমার বড় ছেলের ঘরে তামুক আছে। যা দেখি লালবানু, বলকে কর্তা এসেছেন। গোবিন্দ ক্ষেপে বলল, না না, তামাক আমি মোটেই খাইনি কাদেরের মা। আর ছেলের জন্য অত চিন্তিতই হচ্ছ কেন তুমি? যুদ্ধের চাকরিতে কি কাদের একাই গেছে? চিঠিখানা নেড়ে গোবিন্দ আরক্ত মুখে বলল, কিন্তু এ চিঠি তো তোমাকে শোনানো শক্ত কাদেরের মা। এ তার বউয়ের কাছে লেখা চিঠি, কাকে দিয়ে যেন লিখিয়েছে। ভারী ফাজলিমি করেছে চিঠির মধ্যে। কাদেরের মা একটু তৃপ্তির হাসি হেসে বলল, তাতে দোষ নেই বাপজান, এই তো ফাজলিমির বয়স। তা আমি না হয় একটু সরে দাঁড়াচ্ছি, তুমি চিঠিখানা পড়ে শোনাও। বলে কাদেরের মা বারান্দা থেকে নেমে ঘরের কোনায় গিয়ে অলক্ষ্যে দাঁড়ায়। অগত্যা কিছু বাদসাদ দিয়ে
এবং যেখানে যেখানে ভাষা কিছু নির্লজ্জ এবং অশোভন হয়ে পড়েছে সেই সব জায়গায় শোভন রুচিসম্মত কথা বসিয়ে গোবিন্দ লালবানুকে তার স্বামীর লেখা চিঠি পড়ে শোনায়। কাদের লিখেছে, এমন না বলে কয়ে হঠাৎ যে কাদের লালবানুদের ছেড়ে চলে এসেছে তার জন্যে লালবানু কি তাকে ক্ষমা করবে? আশা অবধি এই চিন্তা ছাড়া তার মনে আর কিছু স্থান পায়নি। কেমন আছে লালবানু? একা একা কি করে কাটছে তার দিন? বিদেশে বিভুঁয়ে এত কষ্ট যে সহ্য করছে সে কেবল লালবানুর কথা ভেবেই, তার যাতে খাওয়া পড়ার কোনো কষ্ট না হয় সেজন্যেই। লালবানু যেন তার জন্য খুব চিন্তা না করে। কাদের নিয়মিত টাকা পাঠাবে? এই উপলক্ষে কত দেশ বিদেশ যে তার দেখা হয়ে গেল তার ঠিকানা নেই। কত কথা কত গল্প যে বলবার আছে লালবানুকে, চিঠিতে তো সেসব লিখবার জায়গা নেই, তাই সেগুলো মুখোমুখি বসে পাশাপাশি শুয়ে বলবার জন্যে মুলতবি রইল। রাতের পর রাত কিন্তু ভোর হয়ে যাবে, তখন যেন লালবানু না বলে যে তার ঘুম পাচ্ছে। এমন ভাষায় এমন ভঙ্গিতে কোনোদিন তার সঙ্গে প্রেমালাপ করেনি, তবু সুর তো এক, মাধুর্য তো তেমনি। কথাগুলির সব যে লালবানু বুঝতে পারে তা নয়, বরং বেশিরভাগই তার কাছে দুর্বোধ্য লাগল। কিন্তু সঙ্গে সঙ্গে তার এমন ইচ্ছাও করতে লাগল যে চাকরি থেকে এসে কাদের যদি এমনভাবে তার সঙ্গে কথাবার্তা বলে তো বেশ হয়। সব না বোঝা গেলেও ভারী সুন্দর আর মিষ্টি কিন্তু কথাগুলো। মাসে নিয়মিত 20 টাকা করে পাঠায় কাদের, আর আসে তার খানচারেক করে চিঠি। লিখতে তার ডাক খরচ লাগে না। সে লিখেছে তার কাছে চিঠি লিখতে হলেও কারো পয়সা লাগবে না, শুধু খামের উপর অন অ্যাক্টিভ সার্ভিস লিখে দিলেই হবে। সপ্তাহে একখানা করে চিঠি আসে লালবানুর নামে, আর তা পড়বার জন্যে গোবিন্দের ডাক পড়ে। প্রত্যেক চিঠিতেই প্রায় একই কথা লেখা থাকে, তবু লালবানুর মনে হয় প্রত্যেকখানাই নতুন। আর কথাগুলোর মাধুর্যের শেষ নেই। লালবানুর নিজেরও লোভ হয় অমন করে চিঠি লিখতে, অমন করে কথা বলতে। চিঠির ভাষায় যে কথা বলা যায় তা শুনেছে সে গোবিন্দের মুখে। চিঠি পড়া শেষ হয়ে গেলে যখন লালবানুর শাশুড়ির সঙ্গে গোবিন্দ অন্যান্য 2-1টা কথা বলে, লালবানু লক্ষ্য করেছে তাও ঠিক অমনি মিষ্টি। ঝগড়া কলহে লালবানুর আর যেন তেমন প্রবৃত্তি হয় না। চিঠির ভাষা আর গোবিন্দের কথাবার্তার তুলনায় নিজের কথাগুলি নিজের কানেই ভারী খারাপ লাগে লালবানুর। আর এই কথাগুলি আরও অশ্রাব্য হয় যখন লালবানু রাগ করে যা আর ভাসুরের সঙ্গে গালমন্দ করতে থাকে। যখন ঝগড়া করে তখন অবশ্য টের পায় না, কিন্তু পরে যখন এই ঝগড়ার কথা মনে পড়ে তখন লালবানুর ভারী লজ্জা করতে থাকে। একদিন তো গোবিন্দের সামনেই পড়ে গেল। গাছের জামরুলের পরিমাণ তার অংশে কম পড়েছে বলে যার সঙ্গে তার তুমুল ঝগড়া বেঁধে গিয়েছিল। এমন সময় কাদেরের নতুন চিঠি হাতে গোবিন্দ এসে উপস্থিত। গোবিন্দ হেসে বলেছিল, বাপরে, এ যে খুনোখুনি বেঁধে গেছে। মুখে মুখে আর কেন, বউদের বলো কাদেরের মা এবার সড়কি কাতরা বার করুক ঘর থেকে, তবে তো কাজিয়া জমবে। লালবানু জামরুল ফেলে লজ্জায় তাড়াতাড়ি ঘরের ভেতর ঢুকতে পারলে বাঁচে। বারান্দায় উঠে জলচৌকিতে বসবার পর কাদেরের মা কিছু জামরুল গোবিন্দের সামনে দিয়ে বলেছিল, খান ছোট কর্তা, তাজা ফল, এইমাত্র গাছ থেকে পাড়া। গোবিন্দ হেসে বলেছিল, তা তো বুঝলুম, কিন্তু কার ভাগ থেকে নিয়ে এলে বলো দেখি, তোমাদের ছোট বিবির ভাগের নয় তো? ঘরের ভেতর থেকে লালবানু হাসি চিপে মৃদুস্বরে বলেছিল, কেন, ছোট বিবির ভাগের হলে কি ছোট কর্তা খাবেন না? গোবিন্দ মাথা নেড়ে বলেছিল, হুম, খেলে জাত যাবে। তারপর সেই জলচৌকিতে বসে নিতান্ত ছেলে মানুষের মতো এক একটা করে জামরুল খেতে খেতে সেদিন গোবিন্দ যেন এক অপূর্ব আনন্দের স্বাদ পেয়েছিল। তাদেরই বর্গাদার নিরক্ষর অতি দরিদ্র একটি মুসলমান পরিবারের সঙ্গে পরিচিত হতে পেরে মন যেমন মাধুর্যে পরিপূর্ণ হয়ে উঠবে তা কি কোনোদিন সে কল্পনায় আনতে পেরেছে? সামনের রান্নাঘরের চালার এক কোণায় মোরগ বলি গাছটার ফুল ধরেছে।
ফুলগুলি ঠিক মোরগের ঝুঁটির মতো দেখতে। তারই খানিকটা পশ্চিমে পানা ভরা ছোট মতো একটু ডোবায় কয়েকটা হাঁস গিয়ে নেমেছে। এ যেন নতুন আরেক জগৎ তার চোখের সামনে খুলে গেছে। এত ঘনিষ্ঠভাবে 25 বছর ধরে বাস করে এসেও যার পরিচয় এতদিন তার অজ্ঞাতই রয়ে গিয়েছিল। মাঝখানে দিন 10 মধ্যে আর কোনো চিঠিপত্র পাওয়া গেল না। তারপর 11 দিনের দিন স্বয়ং কাদের এসে উপস্থিত। সবাইকে তাক লাগিয়ে দেওয়ার জন্য ছুটির খবরটা আগে জানায়নি। বেড়ার ফাঁক দিয়ে লালবানু দেখল খাকি পোশাকে ভারী সুন্দর মানিয়েছে কাদেরকে, ঠিক একেবারে থানার জমাদার সাহেবের মতো। চেহারাও আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এ যেন আরেক কাদের, সেই ভেতরকার মানুষ যে মিষ্টি মিষ্টি চিঠি লেখে আর গোবিন্দের মতোই অমন সুন্দর করে কথা বলে। সে ভাষার সঙ্গে লালবানুর ভাষার মিল হয় না, তা লালবানু সবটা বুঝতেও পারে না, তবু তা মধুর আর রহস্যময়। কিন্তু লালবানুর অনুমান যে সবখানি সত্য নয়, 15 মিনিট যেতে না যেতেই তা ধরা পড়তে লাগল। খাকির স্যুট ছেড়ে কাদের ততক্ষণে দামি একখানা নীল রঙের লুঙ্গি পড়েছে, গায়ে খুব মিহি একটা গেঞ্জি। ঘরের মধ্যে ঢুকে দীর্ঘ ঘোমটায় লালবানুকে এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎ সেই ঘোমটা ফাঁক করে ধরে চোখ তেরছা করে কাদের হেসে বলল, ইস, বিবি যে একেবারে হিন্দুদের কলাবউ হয়ে গেছে। তারপর এক লাফে উঠোনে নেমে এসে ইব্রাহিমকে বলল, কি খবর ভাই সাহেব? এতদিন পর দেশে এলাম তোমাদের, কিছু তামাক টামাক দিয়ে ভদ্রতা তো করতে হয়। ইব্রাহিম অপ্রস্তুত হয়ে বলল, এই আনছি তামাক। হ্যাঁ যাও, তামাক টামাক আনো। তারপর মুরগিগুলি বুঝি সব বিক্রি করে দিয়েছ? ঘর বলতে একটাও রাখুনি। ট্যাঙ্ক থেকে 1 টাকার 2খানা নোট বার করে দিয়ে বলল, যাও বাজার থেকে কিনে আনোগে, যত দামে পাও নিয়ে আসা চাই। উফ, কতকাল ধরে কুমড়ো দিয়ে মুরগির চালুন খাইনি। ভারী ভালো রাঁধে আমাদের লাল বিবি। বাজার করে নিয়ে এসো, লাল বিবি রাঁধবে, সব খাবে আজ আমাদের ঘরে। ইব্রাহিম বলল, আচ্ছা। কিছু টাকা হাতে পেয়ে ফুর্তির আর অন্ত নেই কাদেরের। সে যেন হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, বাড়ির এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে আর কেবলই কথা বলছে। মনের আনন্দ হলে সে এমনই করে বটে। এই বছরখানেকে তার স্বভাবের তেমন কিছুই পরিবর্তন হয়নি। এ লালবানুর সেই চিরপরিচিত স্বামী। কিন্তু কুমড়ো দিয়ে মুরগির সালন রাঁধতে বসে লালবানুর মনে সে আগেকার আনন্দ কোথায়? অকারণে যাকে ধমকায়, শাশুড়ির মুখ ঝামটা মারে, কে যেন তাকে এক স্বপ্নময় রহস্যময় পৃথিবী থেকে আবার সেই পুরাতন প্যাকাটির বেড়া দেয়া জীর্ণ ঘরের মধ্যে এনে ঢুকিয়েছে। কিন্তু সেখানে কি তাকে আর মানায়? গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা লালবানু। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।